দেবরূপাকে মারার কথা নিজের মুখেই স্বীকার করলো ক্ষিতীশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা তো একের পর এক পর্দা ফাঁস করে দিচ্ছে ক্ষিতীশের। এরপর ক্ষিতীশকে কাঠগড়ায় তুলে অনেক কথা বলতে থাকে আর ওর কাছ থেকে অনেক কথা জিজ্ঞেসও করতে থাকে। ক্ষিতীশ তখন বলে, আমি কোনোভাবেই দেবরূপার হত্যাকাণ্ডের সাথে জড়িত নেই, ওটা একটা অ্যাক্সিডেন্টালি কেস ঘটে গেছে। আপনি জোর করে এটা প্রমাণিত করতে চাইছেন কেন? গীতা বলে, আপনার কাছ থেকে আর কিছু জানার নেই, এবারে আপনি যেতে পারেন। হুজুর, পরবর্তী সাক্ষী আমি ডেকে নিতে চাই, এই যে দোয়েল দত্তকে। তখনই দোয়েলকে কাঠগড়ায় তোলা হয়। দোয়েল তখন বলে, আমাকে এখানে ডাকা হলো কেন, আমি কি করেছি? গীতা বলে, আপনি বলুন তো, যে আপনি কি এই কয়েক মাসের মধ্যে 3-4 মাসের মধ্যে একবারও পুরী গিয়েছিলেন? দোয়েল তখন বলে, না, আমি পুরী যাইনি। গীতা বলে, ভালো করে ভেবেচিন্তে উত্তর দেন, আপনি গেছিলেন কি না? তখনই সে বলে, বলছি তো আমি যাইনি। গীতা বলে, আর আমি যদি বলি, দোয়েল দত্ত আপনি পুরী গেছিলেন, তখন কি বলবেন? দোয়েল তখন বলে, এটা আপনার ভুল কথা, আমি কোনোভাবেই পুরী যাইনি। গীতা বলে, আপনি কি করেছেন আর কি করেননি সেটা আমরা খুব ভালো মতন জানি, আর আমিও প্রমাণ করে দেব যে আপনি সেদিন পুরী গেছিলেন। হুজুর, আমার দোয়েলের থেকে যা কথা জানার ছিল জানা হয়ে গেছে। পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, এই কেসের অফিসার ধ্রুববাবুকে। এরপর ধ্রুববাবু চলে এসেছে আর গীতা তখন জিজ্ঞেস করে, চার্জশিট তো আপনি পেশ করেছিলেন, কি করে জানলেন সবটা? তখনই ধ্রুব বলে, এটা তো একটা অ্যাক্সিডেন্টাল কেস, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে উনি অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল। তখনই গীতা বলে, তাই নাকি? তা আপনি কি করে সবটা বুঝতে পারলেন এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছিল? তখনই অফিসার বলে, পোস্টমর্টম রিপোর্টে যা এসেছে আর সব কিছু তদন্ত করার পর আমাদের এটাই মনে হয়েছে। ওখানে ফরেন্সিক টিমও গেছিল, ওনারা কনফার্ম করেছেন বলেই আমি বললাম। এরপরেই গীতা বলে, মোটা টাকা নিয়েছেন তো, তাই জন্য সমস্ত সত্যিটাকে চেপে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন সত্যি কখনো চাপা থাকে না, বুঝতে পেরেছেন? এরপরেই আর কিছু বলতে পারে না ধ্রুববাবু। আর তারপরেই গীতা সবাইকে সরিয়ে দিয়ে এবার বলতে থাকে, হুজুর, এই কেসটা পুরোপুরি জলের মতন পরিষ্কার। এই যে ধ্রুববাবু ক্ষিতীশ বাবুর কাছ থেকে টাকা নিয়ে দেবরূপার মৃত্যুটাকেই বদলে দেওয়ার চেষ্টা করছে, এটা পুরোপুরি একটা নিছক খুন, যেটা আমি বলে দিচ্ছি আপনাকে। সব থেকে বড় কথা হচ্ছে, ক্ষিতীশ বাবু তার স্ত্রী দেবরূপাকে হারিয়েছেন প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে উনি সোশ্যাল মিডিয়াতে ওনার প্রেম নিয়ে খুব লেখাপড়া করেছেন, উনি সবাইকে জানিয়েছেন দোয়েল দত্তর সাথে ওনার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে। একটা মানুষ যে কিনা সবে পৃথিবী থেকে চলে গেছে, তার অবর্তমানে ঠিক আর একটা মানুষকে ভালোবেসে ফেলতে পারলো এই ক্ষিতীশবাবু। তাহলে কি দেবরূপাকে আদৌ ভালোবাসতো এই ক্ষিতীশবাবু? এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। এই গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করছেন, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সব কিছু প্রমাণ আমার কাছে আছে, আমি কোর্টে জমা দিলাম। এরপর ওই ছবিগুলো দেখতে থাকে আর হুজুর তখন ভালো মতন বুঝতে পারে যে গীতা যেটা বলছে সেটা একদমই ঠিক। এরপর গীতা বলে, আমরা আর একটা ডেট চাইছি, আপনি যদি আর একটা ডেট দেন তাহলে অনেক বেশি সুবিধা হবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন ইওর অনার, কেন এরকম আরেকটা ডেট দেওয়া হবে? এই কেসটা তো একদমই শেষের মুখে চলে এসেছিল, আজকে আমার ক্লায়েন্টের এখান থেকে ছাড়া পাওয়ার দিন, আর আপনি এইরকমভাবে কেসটাকে জটিল করে দেবেন না ইওর অনার। কিন্তু গীতার কথার উপরে ভিত্তি করে, গীতার প্রমাণের উপর ভিত্তি করে জোর পায় অনেক বেশি জাজ যে এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট কেস হতে পারে না। তাই গীতার কথা মতন আরেকটা ডেট তুমি দিয়ে দেয়, যেটা দেখার পরেই খুশি হয় গীতা। তারপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ভালো হলো না, এটা কোনোভাবেই ভালো হলো না। ক্ষিতীশ এসে বলে গীতাকে, কেন আপনি এভাবে আমার পিছনে পড়েছেন? আমি আপনার কোন ক্ষতিটা করেছি যে আপনি এভাবে আমার পিছনে পড়েছেন? গীতা তখন বলে, আপনি আমার কোনো ক্ষতি করেননি ঠিকই, কিন্তু আপনি করেছেন এক অসহায় বাবার ক্ষতি, একটা মেয়ের ক্ষতি, যেটা আমি আর একটা মেয়ে হয়ে সহ্য করতে পারছি না। একটা গার্লফ্রেন্ডের কথায় আপনি একজনকে মেরে ফেললেন। যখন গার্লফ্রেন্ডকে ভালোই বাসতেন তখন দেবরূপাকে বিয়ে করেছিলেন কেন? এইভাবে মারার জন্য? আপনাকে যদি কেউ এইরকমভাবে প্ল্যান করে মারে তাহলে আপনার কেমন লাগবে ক্ষিতীশবাবু? তখন ক্ষিতীশ বলে, আপনাকে বারবার করে আমি সরে যেতে বলছি, আপনি আমার কথা শুনছেন না তো? এরপরে যেই ঝড়টা আপনার জীবনে আসতে চলেছে সেটা কিন্তু আপনি সামলাতে পারবেন না, এই বলেই চলে যায়। আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, বড্ড বেশি। তখনই ভজন বলে, স্যার আমরা তো চেষ্টা করছি, কিন্তু এমন এমন প্রমাণ দিয়ে দিয়েছে আর কথা বলেছে যেগুলোর ওপর আর কোনো কথা হয়ই না।
অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলে এরপরে গীতা, আর বলে, এই যে শ্বশুরমশাই, আপনি ওষুধ খেয়েছেন? আপনি তো ওষুধ খেয়েছেন বলে মনে হয় না। শুনুন, টাইমে ওষুধটা খান, আপনাকে তো আবার খাবারও খেতে হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, খাবো না খাবার? কি করবে তুমি, কি করবে? গীতা বলে, আপনি বোধহয় আগের দিনের কেসটা ভুলে গেছেন। আপনাকে ঠিক কিভাবে খাইয়ে দিয়েছিলাম, সেই জন্যই বোধহয় আপনি খেতে চাইছিলেন না। আপনাকে তাহলে খাইয়ে দিই। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, তুমি আমাকে জোর করবে না। তুমি আমাকে জোর করছো কেন? কে হও তুমি আমার? তুমি আমার কোনো পুত্রবধূ হও না, বুঝতে পারলে? গীতা বলে, সে আমি পুত্রবধূ হতেও চাই না, তবে যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না শ্বশুরমশাই? খাওয়া দাওয়া ছেড়ে দিলে কি করে হবে? আমি তো আগেই বলেছিলাম এই কেসটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। এই বলেই চলে যায়। আর অন্যদিকে কৃপান কথা বলতে থাকে বন্ধুদের সাথে, আর বলে, আমি ওই গীতাকে শেষ করে দেব গীতাকে। আমি একটা অন্য প্ল্যান ভেবেছি। বন্ধুরা তখন বলে, দেখ, অলরেডি আমরা এখানে রয়েছি একটা অনিশ্চিতভাবে, আবার যখন তখন আমাদের জেল হয়ে যেতে পারে। তার মধ্যে তুই যদি আবার কোনো অন্যায় করিস, বুঝতে পারছিস কতটা রিস্ক হতে পারে? শোন, তুই এসব ঝামেলার মধ্যে থাকিস না। কিন্তু কৃপান তখন বলে, ঝামেলার মধ্যে তো আমি থাকবই। যেদিন ওই স্বস্তিক আর গীতার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, সেদিন আমি পদ্মকে বিয়ে করব। আর তখন বন্ধুরা বলে, পদ্ম তো তোকে ভয় পায়, তোকে সহ্য করতে পারে না, আর তুই বলছিস ওকে বিয়ে করবি? তোর মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, বিশ্বাস কর। তখনই কৃপান বলে, না, আমার মাথা খারাপ হয়নি। তোরা আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। আমার দিদির বিয়ে ভেঙে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে 3 বছর। কমসে কম 3 বছর আমার জেল হতে পারে যদি আমার শাস্তি হয়। না না, আমি কোনোভাবেই এই রিস্কটা নিতে পারছি না, কোনোভাবেই না। আমি ওই পদ্মকে বিয়ে করে নিজের এই ঝামেলা থেকে মুক্তি পাবো। আর অন্যদিকে গীতা তো বেরিয়ে গিয়েছিল কোর্ট চত্বরের বাইরে। তখনই পথ আটকে দেয় ক্ষিতীশ, আর বলে, কি ম্যাডাম, বাড়ি যাচ্ছেন? গীতা বলে, পথ আটকালেন কেন? কিসের জন্য পথ আটকালেন? আপনি জানেন না, আপনি চেনেন না এখনো আমাকে। ক্ষিতীশ তখন বলে, শুনুন, এখানে কেউ নেই তাই আপনাকে বলছি, দেবরূপাকে না আমিই মেরেছি, কারণ আমি দোয়েলকে ভালোবাসি, আমি দোয়েলকে বিয়ে করতে চাই। এবার বলুন, আপনি কি করে প্রমাণ করবেন যে দেবরূপাকে আমি মেরেছি? আপনি প্রমাণ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তখনই গীতা বলে, আপনি জানেন না আমি কি করতে পারি? আপনি শুধু দেখতে থাকুন পরের কেসে আপনাদের কিভাবে, পরের যেদিন হিয়ারিং থাকবে সেদিন আপনাদের কিভাবে ল্যাজে গোবরে করি। সত্যি কথাটা তো আপনারা কোর্টে স্বীকার করবেনই, আর আপনাদের শাস্তিও হবে। সেটাই আমি দেখানোর জন্য অপেক্ষা করছি আপনাদেরকে। আপনার খুব একটা ট্র্যাক রেকর্ড ভালো না, আমি খোঁজ খবর নিয়েছি। আগের বার একটুর জন্য বেরিয়ে গেছিলেন, সাজা পাননি, কিন্তু দেবরূপার হত্যাকাণ্ডটাকে নিয়ে এবার আপনি সাজা পাবেনই। পার্টি করেন না, পার্টি, কিচ্ছু করতে পারবেন না আপনি। আপনাকে তো দেখে নেব। এরপরেই তখনই ক্ষিতীশ বলে, তার আগে আমি আপনাকে তুলে নেব। এটা শোনার পরে গীতা ঠাস করে এক চড় মেরে দিয়েছে ক্ষিতীশকে, আর বলে, চেষ্টা করে দেখুন পারেন কিনা, বলেই চলে যায়। দোয়েল তখন বলে, কি করছো তুমি, কেন এরকম করছো? ক্ষিতীশ বলে, এবার দেখো না ওকে কি করি। ওর শত্রু ওই কিরণ কান্তি, ওনার সাথে হাত মিলিয়ে আমি ওকে জব্দ করব। আমরা একই পার্টির কাজ করি, তাই এখানে আমি ক্ষিতীশবাবু, আমি কিরণ কান্তির থেকে অনেক বেশি সাহায্য পাবো।